ভারতে চারধামের মধ্যে একটি হলো বদ্রীনাথ ধাম। প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 3100 মিটার উচ্চতায় হিমালয়ের কোলে এবং অলকানন্দার পাড়ে অবস্থিত এই সুন্দর মন্দিরটি, যা পুণ্যার্থীদের জন্য খোলা থাকে মাত্র 6 মাস। তাই আমরাও চলে গিয়েছিলাম শ্রী বদ্রীনাথ দেবের দর্শনের জন্য, যা এই ভিডিওতে আপনাদের দেখাবো। আর এর আগের ভিডিওগুলি যদি আপনাদের না দেখা হয়ে থাকে তাহলে ওপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। যোশীমঠ থেকে আমরা প্রায় সকাল 6টায় বেরিয়ে পড়েছিলাম। বেরোনোর সময় আকাশ পরিষ্কার থাকলেও বিষ্ণুপ্রয়াগ আসতে আসতে বৃষ্টি আবার শুরু হয়ে গিয়েছিল। কিন্তু এইবারের সুন্দর মনোরম দৃশ্যের সাথে এই বৃষ্টি বেশ ভালোই লাগছিল। আরেকটু আগিয়ে আসার পর গোবিন্দঘাটের কাছে দেখতে পেলাম আগের দিন রাস্তা বন্ধ করে দেওয়ার কারণ। প্রায় বোঝাতে গেলে একটা বাসের থেকেও বড় পাথর ওপর থেকে এসে রাস্তার মাঝখানে পড়ে আছে, যার জন্য আগের দিন রাস্তা বন্ধ করে দিয়েছিল। আমাদের 4 সিটার ছোটো গাড়ি ছিল বলে যাই হোক করে পাশ কাটিয়ে আবার সামনের দিকে এগিয়ে চললাম। সবুজ পাহাড়ের কোল ঘেঁষে এই আঁকামাকা পথে কখনো আসছিল রোদ আর কখনো আসছিল বৃষ্টি, আর প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরাও পৌঁছে গিয়েছিলাম বদ্রীনাথে। আজ থেকে প্রায় 16 বছর আগে এই মন্দির একবার ঘুরে গিয়েছিলাম। এখন শুধু মন্দির ছাড়া আর কিছুই চেনা যায় না, সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে। আর এখানে এখনও যা কনস্ট্রাকশনের কাজ চলছে, আরও 1 বছর কিংবা 2 বছর পরে এলে আবার সব নতুন কিছুই দেখা যাবে। আবার বৃষ্টি চলে আসার জন্য কিছুক্ষণ দাঁড়াতে হলো। তারপর আশেপাশের দোকান থেকে মন্দিরে যাওয়ার পথটা জেনে নিয়ে এগিয়ে গেলাম মন্দিরের দিকে। আর দূরে নীলকণ্ঠ পর্বত পুরো মেঘে ঢেকে গেছে। মন্দিরে যাওয়ার রাস্তায় খুব ভালো মার্কেট আছে, সমস্ত রকমের পূজা অর্চনার জিনিস এই রাস্তাতেই পাওয়া যায়। তাছাড়া খাবার দোকান এবং কিছু জামা কাপড়ের দোকানও আছে। রাস্তা সোজা গিয়ে শেষ হয়েছে মানব কল্যাণ আশ্রমে। এই মানব কল্যাণ আশ্রম থেকে বাঁদিকে তাকালেই মন্দিরের প্রথম দর্শন পাওয়া যায়। এখান থেকে আগিয়ে যেসব দোকানগুলি আছে সব দোকানগুলিতেই পুজো দেওয়ার জন্য তুলসীর মালা, প্রসাদ
এবং বদ্রীনাথের ফ্রেম করা নানা রকম ছবি বিক্রি হচ্ছে। যদি ভিতরে গিয়ে পুজো দেওয়ার থাকে তাহলে আপনারাও এখান থেকে জিনিসপত্র কিনে নিতে পারেন। এরপর অলকানন্দা পেরিয়ে চলে এসেছিলাম মন্দিরে। সোজা উঠে গেছে মন্দিরের রাস্তা এবং ডান দিকের একটা রাস্তা নিচে নেমে গেছে উষ্ণ প্রসবনের দিকে, যাকে এখানে তপ্তকুণ্ড বলা হয়। এখানে এরকম 4-5টা তপ্তকুণ্ড আছে, মহিলাদের আলাদা, পুরুষদের আলাদা। মেন এই তপ্তকুণ্ডেই স্নান করে সবাই বদ্রী বিশালজির পুজো দিতে যায়। এছাড়া নিচে নারায়ণ কুণ্ড আছে, যেটা এখন বর্ষার ভরা অলকানন্দার জলে ভর্তি হয়ে গেছে। মন্দিরের সামনে না আসতে আসতেই আবার এসে গেল জোর বৃষ্টি, তাই মন্দিরের বাইরে না দাঁড়িয়ে তাড়াতাড়ি ঢুকে পড়লাম মন্দিরের ভিতরে। এই হলো শ্রী বদ্রী বিশালজির মেন মন্দির। এই মেন মন্দির ছাড়াও মন্দির চত্বরে আরও অনেক ছোট ছোট মন্দির আছে। আমরা যাকে বদ্রীনাথ বলি তারই আরেক নাম হলো বদ্রী বিশাল এবং বদ্রী নারায়ণ। বদ্রী কথার অর্থ হলো কুল গাছ। যখন নারায়ণ এখানে বসে তপস্যা করেছিলেন তখন লক্ষ্মী গাছ রূপে নারায়ণকে ছায়া প্রদান করেছিল। তখন নারায়ণ খুশি হয়ে দেবীকে বলেছিলেন, এই ধামের নামের আগে মা লক্ষ্মীর নাম সবসময় থাকবে, তাই এই ধামের নাম হয়েছে বদ্রীনাথ। মন্দিরের ডান দিক দিয়ে যে রাস্তাটা নিচে নেমে গেছে সেই দিকে এখানে আদি কেদারেশ্বরের মন্দির আছে এবং আদি গুরু শঙ্করাচার্যের মন্দির আছে। আর সিঁড়ি দিয়ে একদম নিচে নেমে গেলে অলকানন্দার পাশে দেখা যায় অনেক পণ্ডিতরা বসে পুজো করছেন। এই অলকানন্দার পাড়েই অনেক ধরনের পুজো অর্চনা চলে, তার মধ্যে কিছু কিছু এখানে পিণ্ডদানের কাজও হয়। আর এখন অলকানন্দা বৃষ্টির জন্য তার সম্পূর্ণ রূপে একদম গর্জে বয়ে চলেছে। এই বদ্রীনারায়ণের মন্দিরটি নর এবং নারায়ণ পর্বতের মাঝখানে অবস্থান করছে। এইসব দেখে মন্দির চত্বর থেকে বেরিয়ে এসে এখানকার একটা দোকান থেকে পুরি সবজি খেয়ে নিয়েছিলাম। তারপর এখান থেকে চলে গিয়েছিলাম ভারতের প্রথম গ্রাম মানা গ্রাম দেখতে। দূরত্ব বদ্রীনাথ থেকে প্রায় 5 কিলোমিটার। গ্রামে ঢোকার মুখেই খুব সুন্দর একটা গেট করা আছে। ভিতরে ঢুকেই বেশ কিছু দোকান দেখা যায়, যার মধ্যে বেশিরভাগ সব শীতের পোশাকের দোকানই আছে, আর আছে বেশ কিছু রেস্টুরেন্ট। এখানেও এরকম বাস্কেট বা পিঠোর ব্যবস্থা করা আছে, যাতে নিচে থেকে
ওই বাস্কেটে করে ওপর পর্যন্ত যাওয়া যায়। সামনের দিকে কিছুটা এগোতেই রাস্তা দুভাগে ভাগ হয়ে গেছে। ডান দিকে গেছে ব্যাস গুফা, গণেশ গুফা এবং বাঁদিকে গেছে ভীমপুল, সরস্বতী নদী এবং কেশবপ্রয়াগের দিকে। আমরা প্রথমে গিয়েছিলাম ডান দিকের রাস্তা ধরে। মানা গ্রামের আমরা ফার্স্ট পয়েন্ট দেখে নিয়েছিলাম গণেশ গুফা। এই মন্দিরটি গণেশজিকে সমর্পণ করে তৈরি করা হয়েছে। আর এর পিছনেই যে গুহাটা আছে সেই গুহাতে বসেই গণেশজি মহাভারত রচনা করেছিলেন। তারপর চলে গিয়েছিলাম ব্যাস গুফা। ঋষি বেদব্যাস এই জায়গা থেকে মহাভারত বলেছিলেন, আর গণেশজি গণেশ গুফাতে বসে সেই মহাভারত লিখেছিলেন। এরপর এই মানা গ্রামে সরু আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে গিয়েছিলাম আরও সামনের দিকে। বেশ নানা জায়গায় নানা রকম দেবদেবী ছবি আঁকা এবং ছোট ছোট ঘরগুলি দেখতে বেশ সুন্দর লাগছিল। এই হলো সরস্বতী নদী, আর পাশের মন্দিরটি হলো সরস্বতী মন্দির। এই যে বড় পাথরটি আছে, এই পাথরের ওপর দিয়েই সরস্বতী নদীকে পার করে এই দিকে আসতে হয়। এই পাথরটির নাম হলো ভীমপুল। পৌরাণিক মত অনুযায়ী সরস্বতী নদী অতিক্রম করার জন্য এই বড় পাথরটি ভীম স্থাপন করেছিলেন, তাই এর নাম হয়েছে ভীমপুল। আর এখানে যে সরস্বতী মন্দিরটি আছে, ভেতরে ঢুকতে দেয় না, বাইরে থেকেই সরস্বতী দেবী দর্শন করে তারপর আবার সামনের দিকে এগোতে থাকলাম। এই দোকানটি হলো ভারতের প্রথম চায়ের দোকান। এছাড়াও আগেও অনেক দোকান আছে যেগুলো পরবর্তীকালে হয়েছে, কিন্তু এই দোকানটা হলো সবথেকে পুরানো। আর এই গেটটা হলো স্বর্গরোহিণী মার্গ। এই পথ ধরেই পঞ্চপাণ্ডব স্বর্গের পথে প্রস্থান করেছিলেন। এই রাস্তা দিয়েই আরও 5 কিলোমিটার ট্রেক করে উপরে গেলে আছে বসুন্ধরা ওয়াটারফল। ফার্স্টে আমরাও ভেবেছিলাম এই ওয়াটারফলসে দেখতে যাব, কিন্তু বারবার বৃষ্টি এসে যাওয়ার জন্য আমরা আর যাইনি, ফিরে পড়েছিলাম আমাদের গাড়ি যেখানে রাখা ছিল। আর নামতে নামতে দেখেছিলাম এই মানা গ্রামের একটা ছোট্ট কেদারনাথের মন্দির, খুব সুন্দর দেখতে। মানা গ্রাম থেকে একদম 12:30 আমাদের গাড়ি ছেড়ে দিয়েছিল। ফার্স্টে আমরা ভেবেছিলাম বদ্রীনাথ বা গোবিন্দঘাটের কাছাকাছি কোনো জায়গায় আমরা স্টে করে যাব, কিন্তু তারপরে সিদ্ধান্ত করা হয়েছিল যে আমরা আজকে যতটা পারবো হরিদ্বারের পথে নেমে যাব। যদি রাস্তায় কোনো রকম ধস নামার বা প্রবলেম না থাকে তাহলে ডাইরেক্ট হরিদ্বার চলে যাব। এই মন্দিরটির নাম হলো হনুমান চট্টি। মন্দিরটি একদম রাস্তার ওপরেই আছে, খুব সুন্দর ছোট্ট হনুমানজির মন্দির।
সবাই বদ্রীনাথ যাওয়ার আগে এই মন্দির দর্শন করে যায়, কিন্তু আমরা যাওয়ার সময় দর্শন করতে ভুলে গিয়েছিলাম। তাই বদ্রীনাথ ঘুরে এসে মন্দির দর্শন করে আমরা হরিদ্বারের পথে যাত্রা শুরু করেছিলাম। যাত্রা শুরুর প্রথম দিকে পাহাড়ি রাস্তা বেশ ভালোই লাগছিল, কিন্তু আস্তে আস্তে সামনে এগিয়ে যাওয়ার পর শুরু হলো বৃষ্টি এবং নানা জায়গায় ধসের জন্য রাস্তায় জ্যামও হয়েছিল। আমরা সেই সব পাহাড়ি জ্যাম কাটিয়ে বন জঙ্গল পাহাড়কে বিদায় জানিয়ে আমরা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকলাম। বৃষ্টি থেমে যাওয়ার পর আমাদের এক্সপার্ট ড্রাইভার দাদা গাড়ির স্পিড এই পাহাড়ি রাস্তাতেও 100 ঠেকাতে কোনো হেজিটেট করছিল না। সম্পূর্ণ 13 ঘন্টা জার্নি করে আমরা 12টা 40-এ হরিদ্বার এসে পৌঁছে গিয়েছিলাম। এর পরের দিনই আমাদের হাওড়া ফেরার জন্য ট্রেন ছিল, কিন্তু সারা সকালটা আমরা হরিদ্বার খুব ভালো করে ঘুরেছিলাম, যা দেখাবো পরের ভিডিওতে।